আজকে সারাদিন আমরা প্রশাসনের সাথে সহযোগিতায় ছিলাম। আমরা ভিকটিম যে স্থানে মানে ভিকটিমকে যে স্থানে হচ্ছে হেনস্থা করা হয়েছে আমরা সেই জায়গায় গিয়েছি, সেই জায়গা দেখেছি এবং সেই জায়গায় আমরা কোনো ধরনের সিসিটিভি পাই নাই। আমরা এটা প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন থেকে আমাদের বলা হয়েছে এখানে তো সিসিটিভি নাই, এটা দেখা হবে, পরবর্তীতে এটা নিয়ে কাজ করা হবে। মানে তাদের এই গড়িমসি দেখে আসলে আমরা বাধ্য হয়েছি এই বিক্ষোভ সমাবেশ ডাকার। এবং এক্ষেত্রে হচ্ছে আমাদের স্ট্যান্ড সবসময় বরাবরই হচ্ছে একই থাকবে এবং একই আছে। আমরা যে কোনো জায়গায় যে কোনো পোশাকের যে কোনো আদর্শের নারীরা শারীরিকভাবে এবং মানসিকভাবে যদি কটূক্তির শিকার হয় সেই ক্ষেত্রে আমাদের প্রতিবাদ এবং নিন্দা সবসময় আছে এবং জারি থাকবে। আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই, জুলাই পরবর্তী সময়ে আমরা দেখছি বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, সেটা বিভিন্নভাবে হচ্ছে, গ্রাম পর্যায়ে হচ্ছে। তো এই যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা, এবং আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের একটা ভালো অবস্থান ছিল, তারা এই জুলাইয়ের তাদের একটা অবদান ছিল, সেই জায়গা থেকে আবারও সেই নারী হেনস্থার শিকার হচ্ছে বিভিন্ন রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে, বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখেন আমরা যদি মানে একটু আগে আপনি যেটা বললেন যে এখন যদি আমরা বিক্ষোভ সমাবেশ করি আমাদের আসলে সারাদিন সেই বিক্ষোভ সমাবেশেই থাকতে হবে। আপনারা দেখতে পেয়েছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কি ধরনের মন্তব্য করেছে। আপনারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন। সেখানে একজন শিক্ষক হচ্ছে একজন স্টুডেন্টকে নিয়ে, একজন নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেছে। আপনি একটু আগেই বললেন বাসে ঘটে যাওয়া সেই ঘটনা। এবং আমরা আরো দেখি যে রাজনৈতিকভাবেও আসলে নারীরা নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছে। আমরা গ্রাম পর্যায়ে এরকম অনেক ঘটনা শুনেছি যে অনেক নারী রাজনীতিবিদরা তাদের সমাবেশ বা তাদের প্রোগ্রাম চলাকালীন সময়ে অন্য প্রতিপক্ষদের দ্বারা আক্রান্ত হয়েছে। এবং সব ক্ষেত্রে আসলে যেটা আমরা দেখতে পাই, এমনকি আপনি যদি আজকের যে ভিকটিম আমাদের নাফিসা সামিয়া মাইশা, তার কমেন্ট বক্সটা একটু চেক করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের নারীরা আসলে কি ধরনের সমাজে বাস করছে এবং এইটা একজন নারীর জন্য ট্রমাটাইজ অবস্থায় থাকে। এবং লিটারেলি আমি যখন বের হই তখন আমি আসলে ভয়ে থাকি যে আমি আসলে নিরাপদে আমার জায়গায় ফিরে যেতে পারবো কিনা। এবং খুবই অত্যন্ত দুঃখ না, আমি সে ক্রোধের সাথে বলতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে আমাদের যে চাওয়া পাওয়া ছিল তারা তার সিকিভাগও পূরণ করতে পারে নাই। প্রত্যেকটা ঘটনায় আমরা হচ্ছে প্রতিবাদ জানাচ্ছি, নানা জায়গা থেকে হচ্ছে প্রতিবাদ হচ্ছে, নানা কিছু হচ্ছে, কিন্তু প্রশাসন থেকে কোনো ধরনের আমরা কোনো ধরনের পদক্ষেপ আসলে আমরা দেখতে পাচ্ছি না। দেখেন একটা বিশ্ববিদ্যালয় এলাকা, এখানে কয়দিন পর পর আসলে ক্লাসে শিক্ষার্থীরা হেনস্থার শিকার হচ্ছে শিক্ষকদের দ্বারা, কখনো স্টুডেন্টদের দ্বারা, কখনো হচ্ছে বাইরের মানুষদের দ্বারা, অথচ বিশ্ববিদ্যালয়ের কোনো নিজস্ব নীতিমালা নেই। এমনকি সিসিটিভি ফুটেজ পর্যন্ত তারা আমাদের সংগ্রহ করে দিতে পারে নাই। এবং হ্যাঁ, এটা হচ্ছে আমার মনে হয় যে ছাত্র সংসদগুলোতে মানে এতদিন ধরে বাংলাদেশে যে এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করা হয়েছে যে প্রগতিশীলতা বলতে আসলে এক ধরনের ড্রেসকে এক ধরনের ড্রেসকে আসলে অ্যাড্রেস করা হতো যে এই ধরনের ড্রেস ছাড়া আসলে প্রগতিশীলতার জায়গায় যাওয়া যায় না বা স্টুডেন্টের প্রতিনিধিত্ব করার জায়গায় যাওয়া যায় না। এবং আপনারা দেখে থাকবেন যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে আমরা বলতে আমি হিজাবি নিকাবি যারা আছে তাদেরকে বলতে চাচ্ছি যে তারা আসলে সামনে আসার সুযোগটা পেয়েছে। এর আগে আসলে আমাদের মতো নারীদের উপস্থিতিটা খুবই কম ছিল। এবং আপনারা এখনো দেখে থাকবেন যে মেইন স্ট্রিম মিডিয়া আসলে আমাদের কোনো ধরনের প্রোগ্রাম তেমন একটা কভার করা হয় না। এবং অনেক জায়গায় হচ্ছে আমরা সেই জায়গাটা এখনো পাচ্ছি না। সেই জায়গায় ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে হিজাবি নিকাবি যে স্টুডেন্টরা আছে তারা প্রচুর ভোট পেয়ে আসলে প্রতিনিধি নির্বাচিত হয়েছে। এবং যেটা আসলে এক শ্রেণীর মানুষ কোনোভাবেই মানতে পারছে না যে শিক্ষার্থীরা তাদেরকে নির্বাচন করেছে। এবং সেই আক্রোশ থেকে তারা আসলে হিজাব এবং নিকাবের বিরুদ্ধে তাদের যে আক্রোশ সেটার প্রতিফলনই তারা ঘটাচ্ছে। এবং এটা আমরা আগেও দেখতে পেয়েছি। আমরা আমরা আপনারা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থাটাই দেখেন যে আমরা প্রায় ডিপার্টমেন্টে আমরা হচ্ছে হিজাব নিকাব নিয়ে ভাই ভাই ক্লাসে অনেক ধরনের কটূক্তি ফেস করেছি, সেটা নিয়ে আন্দোলনও হয়েছে। কিন্তু যেহেতু তখন আমরা একটা ফেসিস্ট রেজিমে ছিলাম তখন আসলে আমরা সেভাবে সাংবাদিকদের কাছে পৌঁছাতে পারিনি, আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ আসলে সেভাবে নিতে পারি নাই। তো সেইটা হচ্ছে এখন হয়তো আমরা কথা বলতে পারছি।
এজন্য সেটা কিছুটা সামনে আসছে। কিন্তু যেহেতু আমরা সব জায়গায় আসলে আমাদের সেই প্রতিনিধিত্বটা আমরা এখনো মানে সেই পরিবেশটা আসলে আমরা এখনো পাচ্ছি না। এবং ক্রমাগতভাবে এই হিজাব নিকাবের উপর আক্রমণটা করা হচ্ছে এবং এটার মাধ্যমে হচ্ছে দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত করা হচ্ছে এবং মার্জিনালাইজড করার একটা চেষ্টা করা হচ্ছে যে হিজাবি নিকাবি মেয়েদের যে মেইনস্ট্রিম মানে মেইনস্ট্রিম জায়গায় আসতে পারে বা দেখেন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শুধু হিজাবি মেয়েরা ভোট দেয় নাই, সেখানে নন হিজাবি এমনকি অমুসলিম মেয়েরাও কিন্তু ভোট দিয়েছে এবং সবার ভোটেই তারা নির্বাচিত হয়েছে। তারপরেও প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা দেখেছি যে নির্বাচন এবং নির্বাচন পরবর্তীকালীন সময়ে এই নির্বাচিত প্রতিনিধিরা নানা ধরনের কটূক্তি এবং হেনস্থার শিকার হচ্ছে। এটাকে আমি বাংলাদেশে গত 16 বছর ধরে চলা যে ফেসিবাদ সেটারই একটা বর্ধিত অংশ হিসেবে দেখতে চাচ্ছি, যাদেরকে আসলে প্রশাসনের উপযুক্ত মানে উদ্যোগের অভাবে তারা আসলে এই মানে এই অকারেন্সগুলো বারবার ঘটানোর মানে সাহস পাচ্ছে, সুযোগ পাচ্ছে। এবং আমরা প্রত্যেকটা ঘটনায় দেখিয়েছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন কিংবা রাষ্ট্রীয় প্রশাসন বলেন কারোর আসলে তেমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাই নাই। তো আমি মনে করছি যে রাষ্ট্রের যে মানে রাষ্ট্রের যে দায়ী নেয়ার কথা ছিল সেখানে তার নির্বিকার থাকাটাই আসলে এই ধরনের ঘটনাকে উস্কে দিচ্ছে বারবার করে। আচ্ছা, বিগত সময়ে আপনারা যেটা বলছেন যে ফ্যাসিবাদের জন্য আপনারা এই বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারেননি, তবে এখন তো আপনাদের ছাত্র সংসদ আছে। আমরা যেটি জেনেছি যে গতকালকে যার সাথে ঘটনাটি ঘটেছে সেও ছাত্র সংসদের একজন দায়িত্বশীল। তার সাথে যদি এ ধরনের ঘটনা ঘটে, বাকি যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের সাথে তো এর চেয়ে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে আপনি ছাত্র সংসদকে দায়ী করছেন কিনা? তারা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এখন পর্যন্ত? ছাত্র সংসদ আমি একজন ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধি এবং সেই জায়গায় আমি গতকাল সন্ধ্যা যখন আমি ভিকটিমের থেকে সেই কাহিনীটা শুনতে পেয়েছি আমি তাকে কল দিয়েছি, তাকে মানসিক সাপোর্ট দিয়ে চেষ্টা করেছি, প্রশাসনকে জানিয়েছি এবং সকাল থেকে আমরা সেটা নিয়েই ব্যস্ত ছিলাম। আমাদের পুরো ডাকসুর যে বডি আমরা কয়েকজন মিলে সেই জায়গায় গিয়েছি। সেখানে মানে আজকে সারাদিন আমরা ভিকটিমের সাথেই ছিলাম এবং তাকে যতভাবে মানসিকভাবে মানে শক্তি যোগানো যায় সেই চেষ্টা আমরা করেছি এবং ডাকসু থেকে আমরা আলটিমেটাম দিয়েছি যে আমরা হচ্ছে রবিবারের স্যার হচ্ছে আমাদের থেকে 3 দিন সময় নিয়েছে যে এটা মানে 3 দিনের মধ্যে ওনারা আমাদেরকে একটা রিপোর্ট দেওয়ার কথা বলেছে। তো আমরা রবিবার দিন আবার হয়তো আপনারা জানতে পারবেন আমাদের হয়তো কোনো একটা আমরা মানে রবিবার দিন হয়তো আমরা আরো একটা সমাবেশ বা একটা কর্মসূচি আমরা অবশ্যই দিব, সেখানে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। তো ডাকসু থেকে হচ্ছে এটা অবশ্যই আমরা এটার একটা শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ এবং প্রশাসনকে আমরা অলরেডি ডাকসু থেকেও আমরা হচ্ছে মানে অ্যাপ্লিকেশন দিয়েছি, জমা দিয়েছি ডাকসুর পক্ষ থেকে এবং ভিকটিমের পক্ষ থেকেও দেওয়া হয়েছে। আমরা প্রক্টর স্যার, সায়েন্স ফ্যাকাল্টির ডিন, সায়েন্স ফ্যাকাল্টির সহকারী প্রক্টর সহ আমরা আসলে সবার সাথেই যোগাযোগ রেখেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা আসলে প্রশাসন থেকে সেভাবে সহযোগিতা পাই নাই। রাতে এই ঘটনাটা জানার পরেও প্রশাসন ভিকটিমকে নিজে থেকে যোগাযোগ করে নাই ভিকটিমের সাথে এবং আমরা নিজেরা যখন ভিকটিমকে নিয়ে প্রক্টর অফিসে গিয়েছি তখন আসলে প্রক্টর স্যার সেখানে আমাদের সময় দিয়েছেন এবং আমাদের সায়েন্স ফ্যাকাল্টির যে সহকারী প্রক্টর এবং ডিন স্যাররা আছেন তারা জানিয়েছেন যে ওটা সিসিটিভির আওতায় নাই এবং তারা হচ্ছে আশেপাশে সিসিটিভি দেখানোর চেষ্টা করেছে কিন্তু সেখানে আসলে আমরা দৃশ্য মানে যেই ঘটনাটা ঘটেছে সেই জায়গাটার আসলে আমরা কোনো ফুটেজ পাই নাই। তবে আমরা আশা করছি যে যেহেতু কালকে শুক্রবার তারপরেও আমরা আশা করব যে নিশ্চয়ই স্যার এটা নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেবেন আর নেওয়া না হলে পরবর্তী কি কর্মসূচি আমরা রাখবো সেটা আমরা জানিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে।